জিনি আর দ্বিমত করল না। সব কাজ গুছিয়ে নিয়ে সবাই গোসল করতে চলে গেল। অফিস থেকে সবাই আজ দ্রুত বাড়ি ফিরেছে। উৎকর্ষ, উমায়েত আর উসাইদ ফারুকি গিয়ে বোনকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনবে। উৎসাহের আসতে আসতে সন্ধ্যা হয়ে যাওয়ার কথা, যদিও উর্মিলা রহমান ওকে তাড়াতাড়ি আসতে বলেছিলেন। কিছুক্ষণ আগে উদিতা ফারুকি নিজের স্বামী বোরহান উদ্দিন আর ননদের ছেলে নীলকে নিয়ে ফারুকি ভবনে প্রবেশ করেছেন। উর্মিলা রহমান আর মিতা ইয়াসমিন সাদরে নিজেদের একমাত্র ননদকে স্বাগতম জানালেন। উমায়েত ফারুকি বললেন, বাবুলি মামুনি আসল না যে? উদিতা ফারুকি মুচকি হেসে বললেন, ওর আজ একটা পরীক্ষা ছিল তাই আসতে পারেনি, তবে কাল চলে আসবে। চিসপাত তো বলো যার জন্য আসা সে কোথায়? ওনার কথা শেষ হতেই উষার সাথে কালো শাড়ি পরিহিত যিনি এসে ওনাকে সালাম দিলেন। উদিতা ফারুকি উঠে এসে সালামের জবাব দিয়ে ওর থুতনিতে হাত রেখে বললেন, মাশাআল্লাহ, ফোনের থেকে বাস্তবে তুমি আরো বেশি সুন্দর দেখতে। নীলা বসা থেকে উঠে ওদের সামনে এসে বলল, ঠিক বলেছ মামি, অপরূপ সুন্দরী। নীলাকে দেখতেই উষার মেজাজ খারাপ হয়ে গেল। নীল বসা থেকে উঠে ওদের সামনে এসে বলল, নীলকে দেখতেই উষার মেজাজ খারাপ হয়ে গেল। এই ছেলেটাকেও একদমই সহ্য করতে পারে না, সবসময় শুধু খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই যে যেমন আজ উষার পাশাপাশি জিনির দিকেও বাজে দৃষ্টিতে তাকাচ্ছে। উষা জিনিকে দূরে নিয়ে গিয়ে কানে কানে বলল, এই ছেলের থেকে 100 হাত দূরত্ব বজায় রেখে চলবি। এমন সময় মিতা ইয়াসমিন ডাকতেই উষার জিনি কিচেনে চলে গেল। ওরা চলে যেতেই সদর দরজা দিয়ে উৎসাহ প্রবেশ করলো। ওকে দেখতেই উদিতা ফারুকি অভিমানী কণ্ঠে বললেন, আমাকে রিসিভ করতেও আসলি না? উৎসাহ ফুপুর গলা ধরে বলল, সরি, কাজ ছিল তা আসতে পারিনি। কি হয়েছে? কাজ ছাড়া তোর আর কি আছে? আসতে যেহেতু দেরি করেছিস তো আমার একটা অনুরোধ তোকে রাখতে হবে। বলো, কি অনুরোধ? পোশাক পাল্টে একটা কালো পাঞ্জাবি পরে আয়। যথাকা ফুপুমনি। বলেই উৎসাহ উপরে চলে গেল। বাথরুম থেকে উদম গায়ে গোসল ছেড়ে আসলো, যেহেতু রুমে এখন জিনি নেই। তারপর আলমারি থেকে পাঞ্জাবি বের করতে লাগলো। এমন সময় জিনি রুমে প্রবেশ করলো পাঞ্জাবি নিয়ে। পিছু ঘুরে ওকে দেখতে উৎসাহ চোখ বন্ধ করে হাতের পাঞ্জাবি দিয়ে নিজের উদম শরীর ঢেকে মৃদু চিৎকার করে উঠল। ওকে চিৎকার করতে দেখে জিনিও চাপা আর্তনাদ করে উঠল। জিনির গলা কানে যেতে উৎসাহ চোখ খুলে ভালোভাবে সামনে তাকালো। দেখতেই ও বাকরুদ্ধ হয়ে গেল। ওর উপহার দেওয়া শাড়ি পরে জিনি ওর সামনে দাঁড়িয়ে আছে। মেকআপবিহীন প্রাকৃতিক লাল ফর্সা একটা মুখ, লাল লাল ঠোঁট আর দীঘল কালো চোখ। ব্যাস, এতেই উৎসাহ দিন দুনিয়া ভুলে হুশ জ্ঞান হারিয়ে ফেলল। বিমোহিত হয়ে সামনে দাঁড়িয়ে থাকা বধূটার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকলো শুধু। যিনি যে ওকে বারবার ডাকছে তার কিছুই ওর কর্ণগোচর হচ্ছে না। ও ব্যাস নিজের বিবিজানের সৌন্দর্যে ডুবে আছে। শেষে যিনি ওর সামনে হাত নেড়ে বলল, এই যে মিস্টার, চিৎকার করলেন কেন? কোথায় হারিয়ে গেলেন? উৎসাহ ঘোরের মধ্যে থেকে অস্ফুট স্বরে বলল, তোমার মায়ায়। কি বললেন? শুনতে পাইনি। অবশেষে উৎসাহের ধ্যান ভাঙল। অপ্রস্তুত হেসে বলল, কিছু না। এভাবে চিৎকার করলেন কেন? আমি ভেবেছিলাম বাবলি এসছে, ও সবসময় শাড়ি পরে তো, তাই ভেবেছিলাম ও এসছে। উষা, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসো তো মা। মিতা ইয়াসমিনের কথাটা শুনে উষা ছাদের দিকে চলে গেল। ওকে একা ছাদে যেতে দেখে নীল সবার অগোচরে বসা থেকে উঠে সেদিকে পা বাড়ালো, কিন্তু এক জোড়া তীক্ষ্ণ নজরের থেকে বাঁচতে পারল না। সিঁড়িতে পা রাখতে যাবে এমন সময় উৎকর্ষ ওর সামনে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ ব্রো? নীল বিব্রতিতে পড়ে গেল। মুখে মিথ্যা হাসি ফুটিয়ে বলল, আসলে বাড়িটা ঘুরে দেখতে চাচ্ছিলাম। উৎকর্ষ ওর কাঁধটা খুব শক্ত করে জড়িয়ে ধরে গম্ভীর গলায় বলল, চলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এত জোরে ধরায় নীল ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করল। তা দেখে উৎকর্ষ টিটকিরি দিয়ে বলল, এতটুকুতেই মেয়েদের মতো মিনমিন করতে শুরু করেছো? বিদেশে থেকে দেখি হাফ লেডিস হয়ে গেছো ব্রো। বাবলির কথা যিনি উষার থেকে শুনেছিল, কিন্তু এখনো দেখেনি কিংবা পরিচয় হয়নি। উৎসাহের দিকে চোখ শুরু করে তাকিয়ে যিনি বলল, একটু আগে না লজ্জায় নিজের শরীর পাঞ্জাবিতে ঢেকেছিলেন, তাহলে এখন যে আমার সামনে উদমকে দাঁড়িয়ে আছেন, লজ্জা করছে না? জিনির কথায় উৎসাহ নিজের দিকে তাকিয়ে দেখলো পাঞ্জাবিটা ওর হাত থেকে পড়ে গেছে, আর ও এখন উদম গায়ে জিনির সামনে দাঁড়িয়ে আছে।
তাড়াহুড়া করে উৎসাহ পাঞ্জাবিটা তুলে বাথরুমে ছুটে গেল। তা দেখে জেনি মুখে হাত চেপে হাসল। তারপর মাথা থেকে ঘোমটা ফেলে দিয়ে চুল আঁচড়াতে লাগলো। চুল খোলা থাকায় শাড়ি সামলানো বেশ মুশকিল লাগছিল, তাই চুল খোপা করতে রুমে এসেছেও। উৎসাহ পাঞ্জাবি পরে বাথরুম থেকে বের হতেই ওর ফোন বেজে উঠল। কানে ফোন চাপিয়ে ওর পাশের কথা মনোযোগ দিয়ে শুনে বলল, তুমি পাঠিয়ে দাও, আমি চেক করছি। আয়নায় হঠাৎ উৎসাহের প্রতিবিম্বের দিকে চোখ পড়তেই জিনির হাত থেমে গেল। মুগ্ধ হয়ে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর। উৎসাহ ফোন কেটে ল্যাপটপ নিয়ে বসলো। জেনি খোপা করার পাশাপাশি আর চোখে ওর দিকে তাকাতে থাকলো। অন্যমনস্ক থাকায় ওর হাত থেকে চিরুনিটা পরে উৎসাহের সামনে চলে গেল। ওর সামনে ঝুঁকে চিরুনি তুলতে ধরতে অনাকাঙ্ক্ষিতভাবে শাড়ির আঁচলটা পড়ে গেল। চিরুনি পরার পর উৎসাহ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জেনির দিকে তাকিয়েছিল। এমন দৃশ্য দেখে ওর কাশি উঠে গেল। দ্রুত অন্যদিকে চোখ সরিয়ে হাত মুষ্টিবদ্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জেনি পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে। লজ্জায় চটজলদি শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে বিবৃত মাখা কণ্ঠে বলল, সরি। বলেই এক মুহূর্ত দেরি না করেও ছুটে রুম থেকে বেরিয়ে গেল। উৎসাহ এখনো অন্যদিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বুকে অস্বাভাবিকভাবে কম্পন সৃষ্টি হয়েছে। অস্ফুট স্বরে বলল, এসব কি হলো একটু আগে? জিনি উষার কাছে গিয়ে বসে পড়ল। সবাই উদিতা ফারুকের সাথে গল্পে মেতে উঠেছে। জিনি এখনো লজ্জায় লাল হয়ে আছে। কিছুক্ষণ পর উৎসাহ এসে উৎকর্ষের পাশে বসলো। ওকে আসতে দেখে উদিতা ফারুকি বললেন, উৎসাহ বাবা, তোমার বউয়ের পাশে গিয়ে বসো, দেখি কেমন মানিয়েছে দুজনকে। ফুপুকে মানা করতে পারবে না বিধায় উৎসাহ কোনো আপত্তি না করে জিনির পাশে বসার জন্য উঠে গেল। ভাইকে আসতে দেখে উষা জিনির পাশ থেকে উঠে পড়ল। নীল নিজের পাশের সিটটা ফাঁকা করে বলল, এখানে বসো উষা। নো থ্যাঙ্কস। বলে ও উৎকর্ষের পাশে গিয়ে বসলো। নীল উষার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর নিজের ঘাড়টা মালিশ করতে করতে বলল, শালা এমনভাবে কাতটা ধরেছিল যে এখনও ব্যথায় টনটন করছে। অবশ্য এমন সুন্দরী বোন আর ভাবি থাকলে যে কেউ এগ্রেসিভ হবে। যাক, কোনো ব্যাপার না, সুযোগ বুঝে ঠিকই আমি আমার মনের ইচ্ছা পূরণ করব। বলেই একটা কুৎসিত হাসি দিল। উৎকর্ষ গম্ভীর মুখে নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উষাকে কঠিন গলায় বলল, ওই ছেলের আশেপাশে যদি তোকে না দেখি, দেখলে থাপ্পড় দিয়ে তোর সব করে দাঁতকে আমি ফেলে দেব। উষা মুখ ভেঙচি কেটে মনে মনে বলল, সে আপনি না বললেও আমি দূরত্ব বজায় রাখবো। সবসময় শুধু হুমকি দেওয়ার ধান্দায় থাকে, বেয়াদব ব্যাটা। উৎসাহ জিনির পাশে গিয়ে বসলো। দুজনেই কিছুক্ষণ আগের ঘটনার জন্য লজ্জায় মাথা নিচু করে রেখেছে। উদিতা ফারুকি উঠে এসে ওদের দুজনকে আরো একটু কাছাকাছি বসিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, অসাধারণ লাগছে দুজনকে, কারণ নজর না লাগে। গায়ের সাথে গা লাগায় দুজনের অস্বস্তি আরো বেড়ে গেল। ভুলেও কেউ কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করলো না। ওদের তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে উষা ফিসফিস করে উৎকর্ষকে বলল, দুজনেই আজকে এতটা লজ্জা পাচ্ছে কেন? উৎকর্ষ ভ্রুকুচকে বলল, লজ্জা পাবে না তো তোর কচকটির মতো ঘর কাঁপানো হাসি আসবে নাকি? উষা তিতি বিরক্ত হয়ে ওর দিকে তাকিয়ে বলল, ঘাড় তারা মানুষের ঘাড় তারা উত্তর। উৎকর্ষ কোনোরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে ফোন চালানোয় মগ্ন হয়ে গেল। লনে আরও কয়েকটা চেয়ারের দরকার পড়বে, তাই উৎসাহ ড্রয়িং রুম থেকে কয়েকটা চেয়ার নিয়ে লনের দিকে যেতে লাগলো। উর্মিলা রহমান একটা ফলমূলের ঝুড়ি জিনির হাতে দিয়ে বললেন, এগুলো লনে গিয়ে রেখে এসো। জিনি ঝুড়িটা নিয়ে লনে যেতে সামনে উৎসাহকে দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলল। উৎসাহ খানিকটা বিব্রতিতে পড়ে গেল ওকে দেখে। জিনি ঝুড়িটা রেখে দ্রুত পদে জায়গা প্রস্থান করার সময় হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে ধরতেই উৎসাহ পেছন থেকে এসে ওকে ধরে ফেলল। পড়ে যাওয়ার সময় জিনির পেট থেকে শাড়ি সামান্য সরে গিয়েছিল বিধায় উৎসাহের হাত বর্তমানে জিনির উন্মুক্ত পেটে বিচরণ করছে। পরিস্থিতি বোঝার সাথে সাথে উৎসাহের হাতটা জিনির পেটের উপর থরথর করে কাঁপতে লাগলো। প্রথমবারের মতো উৎসাহের এমন স্পর্শ পেয়ে জিনি শিউরে উঠল। হতভম্ব হয়ে পিছু ঘুরে উৎসাহের চোখে চোখ রাখলো। ওকে তাকাতে দেখে উৎসাহ ব্যস্ত হয়ে হাত সরিয়ে নিয়ে কম্পিত গলায় বলল, আমি ইচ্ছা করে ওখানে হাত দিইনি, আসলে তুমি পড়তে ধরেছিলে, তো অজান্তে হাত চলে গেছে।
উৎসাহের গলা কাঁপছে, যার দরুন ওর কথাগুলো অস্পষ্ট শোনা গেল। হাতটাও এখনও কাঁপছে ওর এমন অবস্থা দেখে জেনির হঠাৎ হাসি পেল। উৎসাহ কথাটা বলার পরই ত্রস্ত পায়ে ভেতরে চলে গেছে। ও চলে যেতেই জেনি ঠোঁট চেপে হাসলো, তারপর বিড়বিড় করে বলল, যিনি অনায়াসে ভয়ঙ্কর ভয়ঙ্কর আসামিদের ধরে ফেলেন, তার হাত আর গলা আজ আমাকে সামান্য স্পর্শ করায় এভাবে কাঁপতেছিল। জেনির হাসি আটকিয়ে চিনি ভেতরে চলে গেল। তারপর শরবতের ট্রে হাতে সকলকে দিতে লাগলো। নীলের সামনে যেতেই ও কুদৃষ্টিতে জিনির পেটের দিকে তাকিয়ে থাকলো। উৎসাহ পাশ দিয়ে যাচ্ছিল। নীলকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ওর চোয়াল শক্ত হয়ে গেল। আশেপাশে নজর বুলিয়ে উষাকে খুঁজতে লাগলো ও। উষা তখন ডাইনিং টেবিলে খাবার সাজাতে মিতা ইয়াসমিনকে সাহায্য করছিল। উৎসাহ ধীর পায়ে ওর কাছে গিয়ে ফিসফিস করে বলল, জিনাতকে শাড়ি ঠিক করে নিতে বল উষা। কথাটা শুনে উষা সামনের দিকে তাকাতেই সমস্ত ব্যাপারটা বুঝে গেল। তারপর জিনিকে গিয়ে শাড়ি ঠিক করতে বলল আর আবারও নীলের থেকে দূরে থাকতে সাবধান করলো। উৎসার জরুরি কিছু কাজ পড়ে যাওয়ায় ও বিউরোতে চলে গিয়েছিল। রাত 11টার দিকেও বাসায় ফিরল। ততক্ষণে সবাই ক্লান্ত শরীরগুলো বিছানায় এলিয়ে দিয়েছে। উৎসাহ স্বাভাবিক কদমে পা ফেলে রুমের দিকে গেল। রুমের দরজা খুলে সামনে তাকাতেই ওর চোখ বড় বড় হয়ে গেল। জেনি শাড়ি খুলছিল। উৎসাহের দিকে চোখ পড়তেই ও তাড়াহুড়া করে শাড়ির আঁচল দিয়ে নিজের শরীর ঢেকে নিল। একটু আগেই সব কাজকর্ম শেষ করে জিনি সবে মাত্র রুমে এসেছিল। উৎসার আসতে দেরি হবে দেখে বাথরুমে না গিয়ে রুমে শাড়ি বদলাচ্ছিল, কিন্তু ভাগ্যের পরিকল্পনা অন্য কিছুই ছিল। উৎসাহ একটা ঢোক গিলে সশব্দে দরজাটা বন্ধ করে অস্থির কণ্ঠে বলল, দুঃখিত, নক করে ঢোক উচিত ছিল। তুমি পোশাক পাল্টাও, আমি নিচে যাচ্ছি। কোনো মতে কথাগুলো বলে উৎসাহ এলোমেলো পায়ে নিচে চলে গেল। কিচেনে গিয়ে ফ্রিজ খুলে কয়েকটা চকলেট বের করে ও সোফায় গিয়ে বসলো। কাপা কাপা হাতে চকলেটগুলো দ্রুততার সাথে খেতে লাগলো। বুকটা অস্বাভাবিকভাবে ওঠানামা করছে, কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। খেতে খেতে অস্ফুট স্বরে বলল, বিবিজান, আমাকে মারতে চাও তুমি? এসব কি করলে আমার সাথে আজকে? যিনি এখনো এলোমেলো শাড়ি গায়ে কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে, করুণ কণ্ঠে বলল, হায় আল্লাহ, আজ বারবার ওনার সামনে লজ্জায় পড়ে যাচ্ছি কেন? আমি ওনাকে মুখ দেখাবো কিভাবে? ছি, মান সম্মান সব শেষ আমার। এভাবে কিছুক্ষণ নিজের সাথে বকবক করে যিনি শাড়ি পাল্টে জামা পরে নিল। তারপর গুটিসুটি হয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল। আর চোখে দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এখনো আসছেন না কেন উনি? অবশ্য এমন লজ্জাজনক ঘটনার পর আসার কথাও না। আরও কিছু সময় পর উৎসাহ রুমে আসলো। জেনির দিকে এক পলক তাকিয়ে ও লাইট অফ করে দিল। তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওকে সোফায় ঘুমোতে দেখে জেনি বিছানায় উঠে বসে বলল, ওখানে ঘুমাচ্ছেন কেন এসিপি সাহেব? উৎসাহ ওর দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আজ সোফায় ঘুমোতে ইচ্ছে করছে না খুব। সোফায় ঘুমালে তো আপনার পিঠে ব্যথা হবে। উৎসাহ মনে মনে বলল, হলে হবে। আজ সোফায় ঘুমোতে ইচ্ছে করছে খুব, হলে হবে। তবু আজ তোমার সাথে এক বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব না। নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে বিবেচান, যা আমি চাচ্ছি না। তোমার অনুমতি ব্যতীত আমি কিছু করব না। মুখে বলল, সমস্যা নেই, ঘুমাও তুমি। জেনি আর কিছু না বলে শুয়ে পড়ল। তারপর মনে মনে বলল, আপনার আজ এখানে না ঘুমানোই উচিত। আমার দোষেই আজ দুজনেই বারবার বিব্রতিতে পড়ে গেছিলাম। আমি এক নম্বরের বেয়াক্কেল বিডি। উৎসাহ রেডি হয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার পিছু ঘুরল। জেনি অবাক হয়ে বলল, থামলেন কেন? তোমার সাথে কিছু কথা ছিল। জি বলুন। দয়া করে দ্বিতীয়বারে ভুলেও আর শাড়ি পরবে না। জেনি ব্যস্ত কণ্ঠে বলল, কেন? আমাকে শাড়িতে ভালো দেখা যায় না? উৎসাহ সামান্য হেসে বলল, সেটা বলিনি, বলতে চাচ্ছি শাড়ি সামলানো শেখা না পর্যন্ত শাড়ি পরো না। কাল যে পরিস্থিতিতে ফেলেছিলে, উফ। জেনি লজ্জায় মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ ওর লজ্জায় রাঙা মুখের দিকে তাকিয়ে থেকে উৎসাহ বিউরোর উদ্দেশ্যে চলে গেল। দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই লনে গিয়ে বসে পড়ল। অনেকদিন পর বাড়িটা পরিপূর্ণ মনে হচ্ছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে সবাই কতটা খুশি। জিনি, উষা আর ওমার সাথে একপাশে বসে আছে। নীল একটা চেয়ার এনে ওদের সামনে বসে বলল, হেই লেডিস, ক্যান আই জয়েন? উষা মুখ ভেঙচি কেটে বলল, ঘাড়ে করে চেয়ার তুলে এনে বসার পর বলছেন ক্যান আই জয়েন? নীল মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, ইউ ফানি গার্ল। উষা বিড়বিড় করে বলল,
অ্যান্ড ইউ লুচ্চা বয়। জেনি কথাটা শুনে মাথা নিচু করে হাসলো। নীল ভ্রুকুচকে বলল, কি বললে উষা? শুনতে পারিনি। উষা হাই তুলে বলল, শুনলে ভালো, না শুনলে আরও ভালো। হাউএভার জিনি, ও সরি ভাবি, তুমি শাড়ি পরনি কেন? শাড়িতে তোমাকে হট লাগে অনেক। জেনি গম্ভীর মুখে নীলের দিকে তাকালো। তা দেখে নীল হেসে বলল, ডোন্ট মাইন্ড, অ্যাকচুয়ালি আমাদের লন্ডনে এসব ইজিলি নেওয়া হয়, তাই বলে ফেলেছি। উষা মনে মনে বলল, ওরে আমার ব্রিটিশদের চামচারে, লন্ডন নাকি ওর? শালা বলত, কথায় কথায় কয়েকটা ইংরেজি বললেই কেউ ব্রিটিশ হয়ে যায় না। নীল কপাল কুঁচকে বলল, ফিসফিস করে কি বলছো উষা? নাথিং ফাং। ফাং? হোয়াট ইজ ফাং? তখনই উদিতা ফারুকি উষাকে কিছু কাজে ডাকলেন। উষার বলা কথাটা শোনার পর থেকে জেনি মুখে হাত চেপে হাসছে। উমাও খিকখিক করে হাসছে। নীল কিছুক্ষণ ভাবাচাকা খেয়ে থাকলো। তারপর জেনির দিকে কেমন কামনার দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওকে ভাবে তাকাতে দেখে জেনির হাসি থেমে পুরো মুখে অস্বস্তি ছড়িয়ে পড়ল। ওর দৃষ্টির কোনো হেলদোল না দেখে জেনি বিব্রতিতে দুহাত দিয়ে নিজের জামা খামচে ধরল। উষাটাও আসছে না এখনো, আর উৎসাহ তো বাড়িতেই নেই। যত সময় যাচ্ছে জেনির অস্বস্তি তত বেড়ে চলেছে। ও মাথা নিচু করে ওড়না গায়ে ভালো মতো জড়িয়ে নিয়ে বসে আছে। হঠাৎ একজোড়া পুরুষালী পা দেখতেই ও মাথা তুলে তাকালো। ক্লান্ত শরীরে উৎসাহ জেনির পাশে গিয়ে বসে পড়ল। ওকে দেখার সাথে জেনির সব অস্বস্তি উধাও হয়ে গেল। মুখে হাসি ফুটে উঠল। নীল ওকে দেখার সাথে জেনির থেকে চোখ সরিয়ে নিয়েছিল। কিছুক্ষণ পর উষা এসে জেনি আর উমার মাঝখানে বসে পড়ল। তারপর তিনজনই গল্প করতে লাগলো। গল্প করার সময় হঠাৎ নীলের দিকে চোখ পড়তেই উষার মেজাজ খারাপ হয়ে গেল। দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে বলল, খচ্চর বেটা, ভাইয়া থাকা সত্ত্বেও কোন সাহসে তুই আমার জুলিয়েটের দিকে ওভাবে তাকিয়েছিস? নীল উৎসাহের উপস্থিতির কথা ভুলে গিয়ে জিনির দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ জিনির পাশে বসা উৎসাহের দিকে নজর যেতেও প্রচণ্ড ঘাবড়ে গেল। উৎসাহ ওর দিকে অত্যন্ত গম্ভীর মুখে তাকিয়ে আছে। নীলকে তাকাতে দেখে উৎসাহ বলল, ব্রাদার, আমার সাথে একটু ওদিকে চলো তো, কিছু কথা ছিল। নীল ওর কথায় বড় একটা ঢোক গেলে কাপা কাপা পায়ে ওর পিছন পিছন গেল। উষা টিটকিরি দিয়ে বলল, এবার বুঝবি কত ধানে কত চাল। ব্রিটিশদের কাছ থেকে কয়েকটা ইংরেজি ওয়ার্ড ধার নিয়ে ফুটানি দেখানো লুচ্চা একটা। ওর কথায় জিনি আর রুমা জোরে হেসে উঠল। হাসি থামিয়ে জিনি সামনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, যেখানে উৎসাহ নীলের কাঁধে একটা হাত রেখে অন্য হাত উঁচিয়ে ওকে শাসাচ্ছে। আর নীল মাথা নিচু করে কাচুমুচু মুখে বারবার মাথা কাত করছে। উষা জিনির চোখ অনুসরণ করে নিজেও সামনে তাকালো। তারপর শান্ত গলায় বলল, আমার ভাইয়াকে ভালোবাসিস জিনি? জিনি সামনে চোখ নিবদ্ধ রেখে মুচকি হেসে বলল, হয়তো। কিছুক্ষণ আগে উৎসাহ বাবলিকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে। একমাত্র ভাগ্নি হওয়ায় ও সবার অনেক প্রিয়। বাবলি উৎসাহ আর উৎকর্ষের থেকে 3 বছরের ছোট। উষার কাছে গিয়ে বাবলি মুচকি হেসে বলল, কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমাদের তো ভুলেই গিয়েছো, বাংলাদেশে তো আসোই না, আবার ফোনেও সবসময় তোমায় পাওয়া যায় না। বাবলি উষার গালে হাত রেখে বলল, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি বোন, তাই তোদের সাথে কথা বলার সময় করে উঠতে পারি না। ওমা কিছু বলার আগেই ওর পাশে থাকা জিনিকে পর্যবেক্ষণী নজরে দেখে বাবলি গম্ভীর গলায় বলল, এটাই তাহলে উৎসাহের ওয়াইফ? হ্যাঁ আপু, আর আমার বেস্ট ফ্রেন্ড। আরও কিছুক্ষণ গম্ভীর মুখে জিনির দিকে তাকিয়ে থেকে বাবলি মামাদের কাছে চলে গেল। ও চলে যেতেই জিনি উষাকে আস্তে করে বলল, আমার দিকে এইভাবে তাকিয়েছিলেন কেন বাবলি আপু? উষা একটা দীর্ঘশ্বাস ফেলে বলবো কথাটা শুনে আবার আমার ভাইয়াকে ভুল বুঝবি না তো? উষা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এর সাথে ওনাকে ভুল বোঝার কি সম্পর্ক? সম্পর্ক আছে। বাবলি আপু ভাইয়াকে অনেক আগে থেকে পছন্দ করে। জিনি হা করে চোখ বড় বড় করে উষার দিকে তাকালো। ওকে ওভাবে তাকাতে দেখে উষা ব্যস্ত হয়ে বলল, একপাক্ষিক পছন্দ ছিল। ভাইয়া সব সময় আপুকে বোন হিসেবেই ট্রিট করেছে। আপুর অনুভূতি টের পাওয়ার পর থেকে ভাইয়া যথাসম্ভব আপুকে এড়িয়ে চলে, প্রয়োজন ছাড়া কথা বলে না। তবুও জিনির মুডটা খারাপ হয়ে গেল। লটকানো মুখে সামনে শাড়ি পরিহিত হাস্যোজ্জ্বল অপরূপ সুন্দরী মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মনে মনে বলল, এত সুন্দরী মেয়েকেই যেখানে পাত্তা দেননি, সেখানে আমাকে কেন ভালোবাসতে যাবেন উনি? উষা জিনিকে ঝাঁকিয়ে বলল, কি হলো জুলিয়েট?
বললাম তো ভাইয়া পছন্দ করে না, চল ওদিকে যাই। সবার সাথে আড্ডায় মেতে উঠেছে বাবলি আর জিনি। তখন থেকে শুধু ওকেই দেখে যাচ্ছে। তখনই সদর দরজা দিয়ে উৎসাহ ভেতরে প্রবেশ করলো। কিছু কেনাকাটা করার জন্য উর্মিলা রহমান ওকে বাজারে পাঠিয়েছিলেন। উৎসাহকে আসতে দেখে জিনি কফি আনার জন্য উঠে পড়ার আগেই বাবলি 1 কাপ কফি হাতে উৎসাহের কাছে গিয়ে হাসি মুখে দিয়ে দিল। উৎসাহ মুচকি হেসে সেটা নিয়ে নিল। তা দেখে জিনির প্রচণ্ড খারাপ লাগা শুরু হলো। জিনির সাথে সাথে উষাও সামনের দিকে তাকালো। তাকানো মাত্রই ওর ভ্রু কুঁচকে গেল। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, এতদিন তো ঠিকই এড়িয়ে চলতে ভাইয়া, তাহলে আজ এড়িয়ে চলা যখন বেশি জরুরি তখন রসের আলাপ শুরু করেছো। আবার জিনির থেকে ভালোবাসার কথা বের করার জন্য আমার থেকে সাহায্যও চাও। করবো না সাহায্য, তুমি গিয়ে মরো, অসহ্যকর ব্যাডা জাত একটা। কফি খাওয়ার পাশাপাশি উৎসাহ বাবলির সাথে হেসে কী সব জানি কথা বলছে। তা দেখে জিনির চোখ ছলছল করে উঠল। দ্রুত উষার পাশ থেকে উঠে দোতলায় চলে গেল। এতে করে উষার মনটাও খারাপ হয়ে গেল আর ভাইয়ের প্রতি প্রচণ্ড ক্ষোভ জন্মালো। গম্ভীর মুখে ও ওদের দিকে তাকিয়ে থাকলো। কিছু সময় পর উৎসাহ আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজল। খুঁজে না পেয়ে উষার কাছে এসে বলল, জিনাত কোথায় উষা? উষা তৎক্ষণাৎ কর্কশ্বরে বলে উঠল, নিজে গিয়ে খুঁজে দেখো, আমি বলতে পারতাম না। বলে উষা গটগট পায়ে ওর সামনে থেকে চলে গেল। ওর এমন আচরণে উৎসাহ হতভম্ব হয়ে গেল। মাথা চুলকে বলল, এর আবার হঠাৎ কি হলো? যিনি দরজা লাগিয়ে দিয়ে রুমের এক কোণে হাঁটু মুড়ে বসে কাঁদতে লাগলো। কান্না করার পাশাপাশি বলতে লাগলো, উনি মনে মনে ভাবলি আপুকেই ভালোবাসতেন। আমাকে তো উনি করুণা করে বিয়ে করেছিলেন, সম্মান বাঁচানোর জন্য বিয়ে করেছিলেন। আমি কিভাবে ভাবলাম যে উনি আমার মতো মেয়েকে ভালোবাসবেন। বাবলি আপু ফিরে এসেছেন, তার মানে উনি উনি এখন আপুকে বিয়ে করবেন আর আমাকে যিনি আর কিছু বলতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ওর হেঁচকে উঠে গেল। কেউ যেন শুনতে না পায় সেজন্য বাথরুমে ঢুকে গেল। চোখে পানির ঝাপটা দিয়ে বলল, কিন্তু কিন্তু আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি এসিপি সাহেব, তার কি হবে? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। যিনি চোখের পানি মুছে মুখে খানিকটা গাম্ভীর্যতা ফুটিয়ে বলল, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে আমার। আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে আমাকে, তবেই নিজের ভালোবাসাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব আমি। চোখ মুখ ভালোভাবে ধুয়ে মুছে যিনি নিচে চলে গেল। ওকে দেখতে পেয়ে উৎসাহ ওর কাছে এসে বলল, এতক্ষণ কোথায় ছিলে জিনাত? উৎসাহের দিকে না তাকিয়ে যিনি ছোট্ট করে উত্তর দিল, আশেপাশেই ছিলাম। কথাটা বলা মাত্রই ও উষার কাছে চলে গেল। উৎসাহ ভ্রু কুঁচকে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। যিনি গিয়ে চুপচাপ উষার পাশে বসে পড়ল। উষা সূক্ষ্ম নজরে যিনির মুখের দিকে তাকিয়ে বলল, তুই কান্না করেছিস জুলিয়েট? যিনি উষার চোখে চোখ রেখে বলল, না, আমি কেন কান্না করব? উষা কিছু বলতে যাবে তখনই উমার বাবলি ওদের সামনে এসে বলল, চলো পার্ক থেকে ঘুরে আসি, অনেক দিন পর দেশের মাটিতে পা রাখলাম। উষা তৎক্ষণাৎ বলে উঠল, অবশ্যই আপু। তারপর জিনিকে তাড়া দিয়ে বলল, যা রেডি হয়ে আয়। যিনি প্রথমে আপত্তি করলে উষার জেদের কাছে হার মানল। ও রাজি হয়। উষা মনে মনে বলল, ঘুরলে অন্তত তোর মনটা ভালো হয়ে যাবে। ভাইয়াকে তো আমি পরে দেখে নেব, আমার জুলিয়েটকে কাঁদানো। বাবলি উৎসাহকে উদ্দেশ্য করে বলল, এদিকে একটু শুনে যাও তো। উৎসাহ ওদের সামনে আসতেই উমা বলল, ভাইয়া আমাদের একটু বেড়াতে নিয়ে যাও তো। উৎকর্ষের সাথে যা। বাবলি বাধা দিয়ে বলল, আসার পর থেকে উৎকর্ষ ভাইয়াকে দেখলামই না, সো তুমি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, দ্যাটস ফাইনাল, ওকে? উৎসাহ এক পলক জিনির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ওকে, তোমরা রেডি হয়ে নাও। সবাই বেশ খুশি হলো, কিন্তু অপ্রত্যাশিতভাবে যিনি বসা থেকে উঠে কাট কাট গলায় বলল, আমি যাব না, শরীরটা ভালো লাগছে না, আমি বিশ্রাম নিতে চাই। উৎসাহ উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে জিনাত? ডাক্তার ডাকবো? কোনো প্রয়োজন নেই, ক্লান্ত লাগছে, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। আপনি সবাইকে নিয়ে ঘুরে আসুন। কথাটা বলেই যিনি ত্রস্ত পায়ে দোতলায় চলে গেল। ওর যাওয়ার দিকে চিহ্নিত মুখে তাকিয়ে উৎসাহ মনে মনে বলল, বেবিচান এমন আচরণ করছে কেন আজ? উষার মুখটা চুপসে গেল। অস্ফুট স্বরে বলল, আমিও যাব না, তোমরা যাও। বাবলি ভ্রুকুচকে বলল,
বাহ রে, আমি এতদিন পর আসলাম আর তুই এমন করছিস। আমি কোনো কিছু শুনতেই চাই না। তুই আমাদের সাথে যাচ্ছিস মানে যাচ্ছিস। ওমাও জেদ করতে শুরু করলো। অগত্যা উষা রাজি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে সকলে উৎসাহের সাথে ঘুরতে চলে গেল। উর্মিলা রহমান দোতলায় গিয়ে জেনির পাশে বসে বলল, বেশ অসুস্থ লাগছে তোমায়। জেনি এতক্ষণ চোখে হাত দিয়ে রেখেছিল। শাশুড়ির কথা শুনে ও ব্যস্ত হয়ে বসে পড়ল। তারপর বলল, না মা, ক্লান্ত লাগছিল তাই একটু শুয়েছিলাম। উর্মিলা রহমান জেনির গালে হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা বিশ্রাম নাও, তোমার কোনো দরকার পড়লে আমাকে ডাকবে। জেনি মাথা কাত করে বলল, জি। উর্মিলা রহমান চলে গেলেন। উনি চলে যেতেই জেনির চোখ আবারও পানিতে টইটুম্বুর হয়ে গেল। চোখের পানি মুছে ও অস্ফুট স্বরে বলল, এসিপি সাহেব, আপনি শুধু আমার। সবার আসতে আসতে প্রায় রাত হয়ে গেল। সামান্য একটু খেয়ে বাবলি আর উমা ঘুমাতে চলে গেল। উষা আসার পরেই জেনির কাছে চলে গেছে। কিছুক্ষণ পর জেনিকে নিয়ে উষা ড্রয়িং রুমে চলে গেল। উৎকর্ষ অফিস থেকে একটু আগেই ফিরেছে। উষার পাশে গিয়ে বসে গম্ভীর গলায় বলল, আজ নাকি ঘুরতে গিয়েছিলি? ভাই বলল ছেলেদের দিকে নাকি বেহার মতো তাকিয়েছিলি। এমনিতে মেজাজ খারাপ, তার উপর উৎকর্ষের বানানো কথা শুনে একদম গা জ্বলে গেল উষার। উৎকর্ষের চেয়েও দ্বিগুণ গম্ভীর গলায় বলল, আর একটা বাজে কথা বললে আপনাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। বলেই উষা জেনির হাত ধরে কিচেনে নিয়ে গেল। উৎকর্ষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, এটা কে ছিল? জিন ভর করেছে নাকি ওকে? ডাইনিং টেবিলে এখন বর্তমানে উৎসাহ, উৎকর্ষ, জেনি আর উষা বসে খাচ্ছে। উৎসাহ পর্যবেক্ষণী চোখে জেনির তাকিয়ে থেকে খাবার খাচ্ছে। কথা বলা তো দূরের কথা, জেনি ওর দিকে একবারের জন্য তাকায়নি পর্যন্ত। অন্যদিকে উষা বিরক্তি মাখা মুখে শব্দ করে খাবার চেবোচ্ছে। সব রাগ খাবারের উপর ঝাড়ছেও। উৎকর্ষ ভ্রু কুঁচকে বলল, নিষ্পাপ খাবারগুলোর উপর অত্যাচার করছিস কেন? উষা চোখ পাকিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আপনাকে তো করিনি তাই না, সো চুপ থাকুন। খাওয়া শেষ হয় জেনি প্লেট পরিষ্কার করার জন্য বেসিনে চলে গেল। উৎসাহ শান্ত গলায় উষাকে বলল, ওর সাথে এভাবে কথা বলছিস কেন? উষা খাওয়া বন্ধ করে উঠে পড়ে ভাইয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, জানো ভাইয়া, আজ সারাদিন একটা নাটক দেখলাম। নাটকটাতে মেয়েটা অনেক কিউট, কিন্তু ছেলেটা এক নম্বরের বলদ। এই নাটক দেখার পর থেকেই মনে হচ্ছে ওই ছেলেটাকে কেটে কুচি কুচি করে কুত্তাকে খাওয়াই। উৎসাহ ব্যস্ত কণ্ঠে বলল, এমনভাবে বলছিস যেন আমাকেই কুচি কুচি করে কাটতে চাচ্ছিস। উষা গম্ভীর মুখে খাবারের প্লেটটা নিয়ে জিনির কাছে চলে গেল। দু ভাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। উৎকর্ষ মনে মনে বলল, আমি কি কোনো দোষ করেছি? না ভাই কিছু করেছে? এমন অরুন্ধতী রূপ ধারণ করেছে কেন আমার প্রেয়সী? জিনি চুপচাপ বিছানা গোছাচ্ছে। উৎসাহ বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে জিনির দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলো। বিড়বিড় করে বলল, অন্যদিন হলে তো এমনি বকবক করতে থাকতো, আজ একটা কথা বলছে না কেন? কিছু সময় পর উৎসাহ বলল, জিনাত এখন সুস্থ লাগছে? জিনি বিছানায় গিয়ে শুয়ে পড়ে ছোট্ট করে উত্তর দিল, উৎসাহ ওর সাথে একটু গল্প করতে চেয়েছিল, কিন্তু ওর এমন নির্লিপ্ততা দেখে নিজেও গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। যিনি উৎসাহের দিকে পিঠ করে শুয়ে আছে। উৎসাহ ওর দিকে মুখ করে মনে মনে বলল, আমি কি অজান্তে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম বিবেচান? এমন করছে কেন? উষার আচরণ স্বাভাবিক ছিল না। কয়েক সপ্তাহ থাকার পর গতকাল উদিতা ফারুকী নিজের পরিবার নিয়ে লন্ডনে ফিরে গেছেন। নীল ধমক খাওয়ার পর থেকে ভদ্র হয়ে গিয়েছিল পুরোপুরি। অন্যদিকে যিনি এতদিন উৎসাহকে যার পরানি এড়িয়ে এড়িয়ে চলেছে, ওর হঠাৎ এমন আচরণে উৎসাহ বেশ বিচলিত হয়ে পড়েছে। যিনি আর উষা ছাদে বসে প্রকৃতির ঠান্ডা বাতাস উপভোগ করছে। দুজনেই চুপচাপ। কিছুক্ষণ পর উৎসাহ ওদের পাশে গিয়ে দাঁড়ালো। উৎসাহকে আসতে দেখে যিনি সেখান থেকে প্রস্থান করার জন্য পা বাড়াতে উৎসাহ গম্ভীর গলায় বলল, এক পাও নড়বে না জিনাত, তোমার সাথে আমার জরুরি কথা আছে। পরিস্থিতি বুঝে উষা ওদের দুজনকে স্পেস দিয়ে নিচে চলে এলো। তারপর বিড়বিড় করে বলল, অনেক হয়েছে মান অভিমান, এখন সব মিটিয়ে নাও তো বাপু। স্বামী স্ত্রীর মধ্যেকার এই সমস্যাটা তৃতীয় কোনো ব্যক্তি কখনো সমাধান করতে পারেনি। নিজেদের মধ্যে কথা বলে সকল মান অভিমানের সমাপ্তি ঘটানো লাগে। যিনি অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। উৎসাহ শীতল গলায় বলল, কি হচ্ছে তোমার? আমাকে এড়িয়ে চলছে কেন? আমি কি তোমার যত্ন নিতে ত্রুটি রেখেছি কোনো? রাখলে বলো,
আমি নিজেকে শুধরে নেব। জেনি মনে মনে বলল, যত্নে কোনো ত্রুটি রাখেনি, কিন্তু ভালোবাসা কেন দিচ্ছে না এসিপি সাহেব? আমি আপনার ভালোবাসা চাই। কিন্তু মুখে এসব বলার সাহস পেল না। স্বাভাবিক কণ্ঠে বলল, এড়িয়ে চলছি না তো, আসলে সংসারের কাজকর্ম শেখার চেষ্টা করতেছি, তাই হয়তো আপনার এমন মনে হচ্ছে। জবাবের অপেক্ষা না করেই জেনি ছাদ থেকে প্রস্থান করলো। উৎসাহ ওর যাওয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, তুমি কতদিন থেকে আমাকে এসিপি সাহেব বলে ডাকো না? তার হিসেব আছে তোমার বিবেচান? তোমার কি সমস্যা হয়েছে বিবেচান? আমাকে খুলে বলো প্লিজ। তবু এমন বিহেভ করো না। জেনিকে অপরিবর্তিত মুখে নিচে আসতে দেখে উষা হতাশার শ্বাস ফেলে বলল, আমার হাদারাম ভাই তাহলে এখনো বইয়ের অভিমান ভাঙাতে সক্ষম হলো না? জেনির এমন নির্লিপ্ত ব্যবহারের কারণে উৎসাহ কোনো কিছু করেই শান্তি পাচ্ছে না। কাজও এর প্রভাব পড়েছে। স্যারকে অন্যমনস্ক দেখে নীরব রিফাতকে বলল, বিয়ে করা উচিত না। দেখুন, বউয়ের সাথে ঝগড়া হয়, স্যারের মতো শান্ত মানুষটা কেমন আধা পাগলা হয়ে গেছে। চুলগুলো তো কি কিছুদিনের মধ্যেই ভণ্ড বাবার মতো হয়ে যাবে। রিফাত ভ্রু কোচকে নীরবের দিকে তাকিয়ে বলল, বেশি কথা বললে তোমার মুখ সেলাই করে দেব। নীরব মুখে জোরপূর্বক গাম্ভীর্যতা ফুটিয়ে বলল, এটা ঠিক না স্যার, আপনি আমার মুখের ভাষা হরণ করার অধিকার রাখেন না। আমি আবার রাজাকারের বংশধর না তো। রিফাত ওর মাথায় আলতো করে থাপ্পড় মেরে বলল, মুখ বন্ধ করে চুপচাপ গিয়ে কাজ করো। বলেই রিফাত চলে গেল। নীরব মাথায় হাত বোলাতে বোলাতে চোখ মুখ কুঁচকে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তারপর নিজের কক্ষের দিকে যেতে ধরে কি একটা ভেবে উৎসাহের দরজায় নক করলো। উৎসাহ শান্ত স্বরে বলল, কাম ইন। নীরব ঝট করে কক্ষে প্রবেশ করে গলা খাকারি দিয়ে বলল, আপনার সাথে ম্যামের ঝামেলা হয়েছে তাই না স্যার? উৎসাহ এক পলক ওর দিকে চোখ তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। তা দেখে নীরব খানিকটা সাহস পেয়ে বলল, আপনার নীরবতা আমি সম্মতির ধরে নিলাম। যদি আমার ধারণা সঠিক হয়ে থাকে তাহলে ম্যামের সাথে ঝামেলাটা মেটানোর জন্য কিছু পরামর্শ দিতে পারি। উৎসাহ ভ্রুকোশকে বলল, কি? নীরব জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বলল, আমি অবিবাহিত হলেও মেয়েদের নিয়ে রিসার্চ করেছিলাম। ওরা রাগ করলে কি করা উচিত, অভিমান করলে কি করা উচিত, ইত্যাদি ইত্যাদি, সব আমার নখদর্পণে। উৎসাহ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ করে আচরণ পরিবর্তন হওয়ার কারণ কি হতে পারে? আবার আগের অবস্থায় ফিরে আনার জন্য আমার ঠিক কি করা উচিত? বিষয়টা জটিল, কিন্তু আমি থাকতে আপনার ভাবনার কোনো কারণ নেই। প্রথমত আপনি ম্যামের পছন্দের জিনিস কিনে ওনাকে দিবেন, তারপর সুন্দর করে কথা বলবেন ওনার সাথে এবং ওনার কথাও মনোযোগ দিয়ে শুনবেন। দরকার পড়লে চাটু মেরে কিংবা ইমোশনাল ব্ল্যাকমেইল করে অভিমানের কারণ ওনার দ্বারা স্বীকার করে নেবেন। সবশেষে মোস্ট ইম্পর্টেন্টলি নিজের অফুরন্ত ভালোবাসা দিয়ে ম্যামের অভিযোগ ভাঙতে হবে। উৎসাহ সবকিছু মনোযোগ দিয়ে শুনে বলল, সব বুঝলাম, কিন্তু মেয়েরা কি বেশি পছন্দ করে? নীরব জোরে জোরে হাসতে হাসতে বলতে লাগলো, এটাও জানেন না? আপনি অনেক বোকা স্যার। উৎসাহ ওর দিকে গম্ভীর মুখে তাকালো। সেটা চোখে পড়তেই নীরব হাসি থামিয়ে আমতা আমতা করে বলল, সরি স্যার, চিন্তা করবেন না, আমি আছি তো। বেশিরভাগ মেয়েরাই ফুল, চকলেট, আইসক্রিম আর ফুচকা পছন্দ করে। আমি গ্যারান্টি দিচ্ছি এগুলো দেখার সাথেই ম্যাম গলে যাবে। বলছো? অবশ্যই স্যার। এমন সময় রিফাত কক্ষে প্রবেশ করতেই উৎসাহ গলা খাকারি দিয়ে বলল, যা বললাম বুঝেছো তো নীরব? ইয়েস স্যার, সব মাথায় সেট হয়ে গেছে। আপনিও আমার কথাগুলো মনে রাখবেন স্যার। পজিটিভ ফলাফল সুনিশ্চিত। নীরব তাল মিলিয়ে বলল। রিফাত ভ্রুকুচকে দুজনের দিকে গভীর মনোযোগে তাকিয়ে থাকলো। নীরব মুখটা স্বাভাবিক করে ওকে পাশ কাটিয়ে চলে গেল। যিনি উষার সাথে ড্রয়িং রুমে বসে খেলা দেখছে, তখনই তাহসিন সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। হাতে কিছু চকলেট আর ফুল ছিল ওর। ও এসে জিনি আর উষাকে হাই বলে বসে পড়ল। উষা কৌতূহলী হয়ে বলল, ভাইয়া এসব কি? তাহসিন সামান্য হেসে বলল, তোমাদের জন্য এনেছি, আর একটা কথাও বলতে এসেছি। উষা সন্দেহী চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল, একটা কথা বলে রাখা ভালো, যিনি কিন্তু আমার ভাবি। কথাটা শুনে তাহসিন চমকে উঠে বলল, ভাবি? উৎসাহ ভাইয়ের ওয়াইফ? হ্যাঁ। যিনি প্রথমে ভাবলেশীন ভাবে বসেছিল,
কিন্তু উষার এমন প্রশ্নে ও তাহসিনের বিষয়টা বুঝে ফেলল। বোঝার সাথে সাথে ওর অস্বস্তি বেড়ে গেল। তাহসিন কয়েক মুহূর্ত থম মেরে বসে থাকলো, তারপর নিজেকে সামলে নিয়ে মাথা চুলকে বলল, প্রথম কাউকে পছন্দ করলাম আর সে কিনা অন্যের বউ বেরোলো। শিট, আমার ভাগ্যটাই খারাপ। যাই হোক, বউ হিসেবে দিতে না পারলেও ভাবিকে তো গিফট দিতেই পারি, তাই না? উষা হেসে বলল, অবশ্যই দিতে পারেন। জিনির সাথে কথা বলুন, আমি আপনার জন্য কফি বানিয়ে আনছি। উষা কিচেনে চলে গেল। জিনি আর তাহসিন এখন ড্রয়িং রুমে একা। কিছুক্ষণ নীরব থাকার পর তাহসিন বলল, দুঃখিত ভাবি, আপনাকে হয়তো অস্বস্তিতে ফেলে দিয়েছি। আজ থেকে আমি আপনার ভাই, ঠিক আছে? জিনি মাথা নিচু রেখেই বলল, আচ্ছা। আমি দেখুন কত দ্রুত নিজেকে সামনে নিয়েছি। আপনিও প্লিজ ফ্রি হয়ে যান আর একটা মিষ্টি হাসি দিয়ে গিফটগুলো গ্রহণ করুন তো। জিনি ইতস্ত করে মাথা তুলে তাহসিনের দিকে তাকালো। তাহসিন হাস্যোজ্জ্বল মুখে চকলেট আর ফুল ওর দিকে বাড়িয়ে দিয়ে আসে। জিনি মুচকি হেসে সেগুলো নিয়ে নিল। উৎসাহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে তৈরি একটা বুকে, অনেকগুলো চকলেট, আইসক্রিম আর ফুচকা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসেছে আজ। ডুপ্লিকেট চাবি দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে সামনের দৃশ্য দেখতেই ওর হাসি হাসি মুখটা নিমেষে অত্যন্ত গম্ভীর হয়ে গেল। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ও উল্টো পথে বাড়ির বাইরে চলে গেল। মেইন সুইচ বোর্ডের দিকটায় গিয়ে উৎসাহ হাতের সব কিছু ছুঁড়ে ফেলে দিল। তারপর উদ্ভ্রান্তের মতো ধপ করে বসে পড়ল। সামনের দিকে অপলকহীনভাবে তাকিয়ে থেকে করুণ কণ্ঠে বলল, তোর ধারণা ভুল উষা। যিনি আমাকে ভালোবাসে না, এখন বুঝতে পারলাম ও আমাকে কেন ইগনোর করছে। কারণ নিজের মনের মানুষ খুঁজে পেয়েছে জিনাত। আমি ব্যর্থ, ভীষণ ব্যর্থ। বিবিচানের মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে আমি সক্ষম হইনি। আমাকে কেন ভালোবাসল না বিবিচান? আমাকে বেশি বড় হয়ে গেছে। এভাবেই উৎসাহ আহাজারি করতে করতে গুটিসুটি মেরে অসহায় মুখে বসে থাকলো। কিছুক্ষণ পর ও তাহসিনকে বেরিয়ে যেতে দেখলো। ও যাওয়ার আরও কিছুক্ষণ পর উৎসাহ মলিন মুখে ভেতরে চলে গেল। নিজের রুমে না গিয়ে সোজা মায়ের রুমে চলে গেল। উমায়েত আর উসাইদ ফারুকি আবারও শহরের বাইরে গিয়েছেন, ফলে উৎকর্ষ ইদানিং মাঝরাতে বাড়ি ফেরে। উর্মিলা রহমান শুয়েছিলেন। উৎসাহকে রুমে আসতে দেখে জেনি শোয়া থেকে উঠে বসে বলল, কি হয়েছে বাবা, আজ এত তাড়াতাড়ি এসেছো? শরীর কি বেশি খারাপ করছে? উৎসাহ কোনো জবাব না দিয়ে মায়ের কোলে মাথা রেখে জড়সড় হয়ে শুয়ে পড়ল। হঠাৎ এমন হয় উর্মিলা রহমান বিচলিত হয়ে পড়লেন। ব্যস্ত কণ্ঠে বললেন, বুয়েটে কিছু হয়েছে? তোমার স্যার কিছু বলেছে তোমাকে? উৎসাহ মাথা উপনিষ করে না বোঝালো। উর্মিলা রহমান কিছু একটা ভেবে বললেন, জিন্নির সাথে কিছু হয়েছে? এবার উৎসাহ কোনো জবাব দিল না। সেটা দেখে উর্মিলা রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা, দাম্পত্য জীবন ঝগড়া হওয়াটা খুবই স্বাভাবিক, তাই ভেঙে না পড়ে বিচক্ষণতার সাথে সব কিছু মিটমাট করে নিতে হয়। স্বামী স্ত্রীর মধ্যে যেমন ভালোবাসা থাকে তেমন রাগ অভিমানও থাকে। উর্মিলা রহমানকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে উৎসাহ নির্জীব গলায় বলে উঠল, ভালোবাসাটাই তো নেই মা। তোমার বৌমা আমাকে ভালোবাসে না। তোমার ছেলে ব্যর্থ মা, স্বামী হিসেবে ব্যর্থ আমি। উর্মিলা রহমান অবাক হয়ে বললেন, কি বলছো এসব? যিনি তোমাকে ভালোবাসে, আমি বারবার সেটারই প্রমাণ পেয়েছি। উৎসাহ শোয়া থেকে উঠে পড়ে বলল, ভুল, তুমি ভুল জানো মা, ও আমাকে ভালোবাসে না। উত্তেজিত হয়েও না বাবা, আমি কাল জিনির সাথে কথা বলবো। দরকার নেই মা, আমি রুমে যাচ্ছি। তুমি ওষুধ থেকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। বলেই উৎসাহ লম্বা লম্বা পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। উর্মিলা রহমান সেদিকে কিছুক্ষণ অসহায় মুখে তাকিয়ে থাকলেন। যিনি কিছু জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখছিল, তখনই উৎসাহ রুমে ঢুকে পড়ল। উৎসাহের অমন উদ্ভ্রান্তের মতো মুখ দেখে ও আটকে উঠল। ইগনোর করার কথা ভুলে গিয়ে উত্তেজিত হয়ে ওর কাছে এসে বলল, কি হয়েছে আপনার? উৎসাহ যিনির মুখের দিকে অপলকভাবে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, একটা রিকোয়েস্ট রাখবে জিনাত? কথাটা শুনতেই জিনির অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল। মনে মনে বলল, প্লিজ ডিভোর্স চাইবেন না। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। দরকার পড়লে আমি আমি আপনাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিব, তবু আমাকে নিজের থেকে আলাদা করবেন না এসিপি সাহেব। উৎসাহ তাড়া দিয়ে বলল, বলো, রাখবে? জিনি চোখ বন্ধ করে মনে মনে বলতে লাগলো, প্লিজ প্লিজ ডিভোর্স না, ডিভোর্স না।
তোমাকে একটু জড়িয়ে ধরতে দিবে? জিনি ঘোরের মধ্যে থেকেই বলল, না। উৎসাহ অনুরোধের স্বরে বলল, শুধু একবার, অন্তত 1 মিনিটের জন্য। জিনি চোখ খুলে বলল, কি কি করবে? তোমাকে একটু জড়িয়ে ধরবো, দিবে? জিনি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো, কোনো জবাব দিল না। উৎসাহ ওর জবাবের অপেক্ষা না করে শক্ত করে ওকে জড়িয়ে ধরলো। তারপর মলিন কণ্ঠে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি বিবেচান, কিন্তু আফসোস তুমি আমাকে ভালোবাসো না। আমাকে একবার ভালোবেসে দেখা যায় না বিবেচান। জিনি পুরোই হতভম্ব হয়ে গেল। কাঙ্ক্ষিত কথাটা এভাবে শুনবে কখনো ভাবতে পারেনি, কিন্তু দ্বিতীয় লাইনে উনি এটা কি বললেন? জিনি নিজের হতভম্ব ভাব কাটিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি না? উৎসাহ আশ্চর্য হয়ে ওকে ছেড়ে দিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো? জিনি উৎসাহের চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাসি ইসিপি সাহেব। তবে এটা ঠিক, শুরুতেই আমি আপনাকে ভালোবাসতাম না, কিন্তু সকলের প্রতি আপনার যত্ন, ভালোবাসা, দায়িত্ববোধ দেখে আমি প্রেমে পড়তে বাধ্য হয়েছি। আর সবচেয়ে বড় কথা, আপনার মতো সুদর্শন ছেলেকে কি ভালো না বেশি পারা যায়? উৎসাহ বাকরুদ্ধ হয়ে জিনির দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, আমাকে এতদিন বলনি কেন? ওই যে আমিও ভেবেছিলাম আপনি আমাকে ভালোবাসেন না, আমাকে করুণা করে বিয়ে করেছেন, সম্মান বাঁচানোর জন্য বিয়ে। জিনি কথা সম্পূর্ণ করতে পারল না, তার আগে উৎসাহ নিজের অধর ওর অধরের সাথে মিলিয়ে দিল। দীর্ঘ সময় পরে ছেড়ে দিয়ে দুজনেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জিনি মৃদু স্বরে বলল, পাগল হয়েছেন? হ্যাঁ, তোমার জন্য পাগল হয়েছে। আর তুমি কিনা বলছো আমি তোমাকে করুণা করে বিয়ে করেছে? আমি অতটা মহান না আছে কাউকে করুণা করে বিয়ে করে ফেলবো। ভালোবাসার জন্যই বিয়ে করেছে। বলেই আবারও চুম্বন করতে লাগলো। তারপর জিনির ওড়না একটানে সরিয়ে দূরে ছুঁড়ে ফেলে ওর ঘাড়ে চুমু খেলো। জিনি আসন্ন ঘটনা ভেবে ভয়ে শিউরে উঠল। উৎসাহ ওকে পাজা কোলা করে তুলে বলল, এই কয়দিনে আমাকে অনেক তাড়পিয়েছ, আজ শুধু আসলে সবকিছু সত্য বলবো বিবেচান। তারপর দুজনেই ভালোবাসার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। অবশেষে দুজনের অভিমান ভাঙল। সকাল সকাল উঠে জিনি রান্নাঘরে চলে গেল। উৎসব মসজিদ থেকে এসে আবারও ঘুমিয়ে পড়েছে। কিচেনে তখন উর্মিলা রহমান অন্যমনস্ক হয়ে রান্না করছিলেন। জিনি গিয়ে ওনার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে মা? উর্মিলা রহমান ঘর থেকে বেরিয়ে এলেন। জিনির হাসি হাসি মুখের দিকে তাকিয়ে কিছু বলতে যাবেন, তখনই উৎসাহ কিচেনে চলে আসলো হাস্যোজ্জ্বল চেহারায়। ছেলের হাসি মুখের দিকে তাকিয়ে উনি কিছুটা অবাক হলেন। রাতেও যে ছেলের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, আজ সে এত খুশি কিভাবে? জিনির ওড়না সারিয়ে বেরিয়ে আসা ভেজা চুলগুলোর দিকে নজর পড়তে উর্মিলা রহমান সবকিছু বুঝতে পারলেন। অন্যদিক তাকিয়ে মুচকি হেসে মনে মনে বললেন, যাক, দুজনের সমস্যা মিটেছে তাহলে। ওদের আলাদা টাইম স্পেন্ড করতে দেওয়ার জন্য উনি একটা বাহানা দেখিয়ে কিচেন থেকে চলে গেলেন। উনি চলে যেতে উৎসাহ জিনিকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। জিনি ব্যস্ত হয়ে বলল, আরে কি করছেন? কেউ চলে আসবে। আসলে আসুক, দেখলে দেখো, আমার কোনো আসে যায় না। আমার বউকে আমি যখন ইচ্ছে তখন জড়িয়ে ধরবো, চুমু খাবো। আপনি একদিনই এতটা নির্লজ্জ কিভাবে হয়ে গেলেন এসিপি সাহেব? আমাকে না কাল রাতে নাম ধরে ডাকলে, আজ আবার এসিপি সাহেব বলছো কেন? যিনি উৎসাহ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অবাক কণ্ঠে বলল, মিথ্যা কথা, আমি আপনাকে নাম ধরে ডাকিনি। উৎসাহ দুষ্টু হেসে বলল, ভুলে গেলে ওই যে কাল রাতে যখন আমি তোমার। যিনি উৎসাহের মুখ চেপে ধরে বলল, বলতে হবে না, মনে পড়েছে, ভুল করে ডেকে ফেলেছি, আর ডাকবো না, প্রমিস। উৎসাহ জিনির হাত সরিয়ে নিয়ে ওর ঠোঁটের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওর চাহনি বুঝতে পেরে জিনি ওর কাছ থেকে পালাতে ধরতে উৎসাহ ওকে টেনে নিজের কাছে নিয়ে এসে ওষ্ঠপুটে চুম্বন করতে লাগলো। উৎকর্ষ উস্কো খুস্কো চুলে হাই তুলতে তুলতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। উষা গম্ভীর মুখে টিভির দিকে তাকিয়ে বসে আছে। উৎকর্ষ ওর পাশে বসে বলল, শাকচুরির মতো মুখ করে আছিস কেন? উষা গম্ভীর গলায় বলল, ঘাস কাটাগুলো কাল সহজ ম্যাচ হেরেছে। উৎকর্ষ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এ আর নতুন কি? এসব বাদ দিয়ে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আন, মাথাটা খুব ধরেছে। উষা এক পলক উৎকর্ষের মুখের দিকে তাকিয়ে কিচেনে যাওয়ার জন্য উঠে পড়ল। উৎকর্ষ ওকে বাধা দিয়ে বলল,
এই দাঁড়া, আমিও যাব তোর সাথে। কেন? যে খিটখিটে মেজাজে আছিস, পরে দেখা যাবে নিজের রাগ কমানোর জন্য তুই আমার কফিতে থুতু দিয়ে সেটা আমাকেই খাওয়াবি। তোর উপর কোনো বিশ্বাস নেই। উষা ভ্রুকুচকে গম্ভীর গলায় বলল, এত নিম্নমানের বুদ্ধি না আমার। কিছু যদি মেশাতেই হতো তাহলে আমি ডেট এক্সপায়ার 20 মেশাতাম। ভয়ঙ্কর মহিলা। উৎকর্ষের বলার ভঙ্গি দেখে উষা হেসে ফেলল। তারপর দুজনে মিলে কিচেনের সামনে যেতেই থমকে দাঁড়ালো। ওদের চোখ ছানা বড়া হয়ে গেল। সামনে উৎসাহ আর জিনি চুম্বনে লিপ্ত। উষার উৎকর্ষ ঢোক গিলে একে অপরের দিকে তাকিয়ে দ্রুত পদে উল্টো পথে হাঁটা ধরল। তারপর ধপ করে সোফায় গিয়ে বসে পড়ল। দুজনেই অবিচল চোখে টিভির দিকে তাকিয়ে আছে। আর চোখে একবার উষার দিকে তাকিয়ে উৎকর্ষ চোখ সরিয়ে নিল। উমা নাচতে নাচতে নিচে নেমে ওদের দুজনকে ওভাবে বসে থাকতে দেখে ভ্রুকুচকে বলল, তোমরা এমন স্ট্যাচু হয়ে আছো কেন? দুজনের কেউই উত্তর দিল না। অনেকক্ষণ করার পরও যখন জবাব পেল না, তখন উমা বলল, থাকো তোমরা, আমি গেলাম কিচেনে। উষা আর উৎকর্ষ একযোগে মৃদু চিৎকার করে বলল, না, খবরদার কিচেনে যাবি না। দীর্ঘ সময় পর উৎসাহ জিনিকে ছেড়ে দিল। ছেড়ে দিতেই জিনি ওকে হাত দিয়ে ঠেলে কিচেন থেকে বের করে দিয়ে বলল, আপনি বসের ঘরে যান, আমি কফি নিয়ে আসছি। উৎসাহ মুচকে এসে ড্রয়িং রুমে গিয়ে উৎকর্ষের পাশে বসলো। উমা বিরক্ত মুখে উষার উৎকর্ষের মাঝে বসে আছে। ও কিচেনে যাওয়ার কথা বলার পরেই দুজনেই ওকে শক্ত করে ধরে নিজেদের মাঝে বসিয়ে রেখেছে। উৎসাহ ওদের তিনজনের দিকে ভ্রু কুচকে বলল, কি ব্যাপার বলতো, এইভাবে বসে আছিস কেন তোরা? ওর কথা কানে যেতে উৎকর্ষ আর উষা চোখ তুলে এক পলক উৎসাহের দিকে তাকালো। উৎকর্ষ নিজেকে সামলে নিয়ে বলল, চোখ বড় বড় করে চুপচাপ বসে থাকলে শরীরে রক্ত আরও লাল হয় বাঁদরের পাছার মতো, আর রক্তের পরিমাণও তরতর করে বৃদ্ধি পায়। যেভাবে আর্টের ভূতগুলো দেখার সাথে সাথে আমার স্বাভাবিক মুখমণ্ডল পরিবর্তন হয় এবং দমটাকে আটকে আসে, ঠিক সেভাবে। এত বড় শখ খাওয়ার পরও উৎকর্ষের কথা শুনে উষা জোরে হেসে ফেলল, সাথে উমাও। উৎসাহ শান্ত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ঠিক কবে থেকে ডাক্তার হয়ে গেলে? দয়া করে তোর এই অমূল্যবান পরামর্শ কাউকে দিতে চাস না, গণপিটনে খেয়ে আসবে। যিনি প্রথমে এক কাপ কফি হাতে ড্রয়িং রুমে এসে বাকিদের দেখে আবারও কিচেনে গিয়ে সবার জন্য টুকটাক নাস্তা নিয়ে আসলো। এসে এক এক করে সবাইকে কফি আর শুকনো নাস্তা দিয়ে দিল। যিনিকে দেখতেই উৎকর্ষ আর উষা আবারও অস্বস্তিতে মাথা নিচু করে ফেলল। যিনি উষার পাশে বসে কপাল কুঁচকে বলল, নতুন বৌদির মতো লজ্জা পাচ্ছিস কেন? উষা যিনির কানের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, কিভাবে সবকিছু ঠিক হলো? কবে ঠিক হলো? আমাকে কিছু বলিসনি কেন? যিনি অবাক হয়ে বলল, কি? ভাইয়া আর তোর সম্পর্ক? কিচেনে যেভাবে চুমু খাচ্ছিল দেখে তো পুরো আহম্মক হয়ে গেছিলাম আমি আর উনি। কথাটা কর্ণগোচর হতেই জিনির কাশি উঠে গেল। উৎসাহ ব্যস্ত কণ্ঠে বলল, আস্তে খাও জিনাত। যিনি উৎসাহের দিকে না তাকিয়ে উষার চোখে চোখ রেখে অবাক কণ্ঠে বলল, উৎকর্ষ ভাইয়াও সব দেখেছে? দুজনে একসাথে গিয়ে দেখেছি। যিনি দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল, বিড়বিড় করে বলল, ছি, উৎকর্ষ ভাইয়া কি ভাববে? এসব কি হয়ে গেল? আর এক মুহূর্ত না থেমে যিনি ড্রয়িং রুম থেকে চলে গেল। এই সুযোগে উষাও সেখান থেকে চলে গেল। উৎসাহ হতভম্ব হয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে বলল, হঠাৎ কি হলো ওদের? কিছুক্ষণ আগেও তো সব ঠিকঠাক ছিল। উমা তড়াক করে উঠে বলল, ভাইয়া, আমি গিয়ে দেখে আসছি। উমা চলে যেতে উৎকর্ষ গলা খাকারি দিয়ে বলল, অপরিচিতার মন জয় করে নিয়েছিস তাহলে? এসপিও দেখি অনেক রোমান্টিক। উৎসাহ ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, লুকিয়ে লুকিয়ে সব দেখতে লজ্জা করে না? প্রাইভেসি বলে তো একটা কথা আছে নাকি? উৎকর্ষ টিটকেরি মেরে বলল, হ্যাঁ, তুই তো খুব প্রাইভেট জায়গায় নিজের রোমান্টিকতা হাজির করেছিলি, তাই না? শালা, কিচেন সবার জন্য উন্মুক্ত, একটু তো জায়গা বুঝে কাজ করবি। উৎসাহ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তবুও দোষ তোর। বাই দ্য ওয়ে, বড় ভাইকে শালা বলছিস? নির্লজ্জ ছেলে। উৎকর্ষ গম্ভীর মুখে ওর দিকে তাকিয়েছিল, কিন্তু শেষের কথাটা শুনে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, শালা তো আমি তোকেই বানাবো, তাই আগে থেকে প্র্যাকটিস করছি। তোর বোন আমার বউ হবে, লাল টুকটুকে বউ, তবে বাঁদরের পাছার মতো না, লাল গোলাপের মতো। উৎসাহ ভ্রুকুচকে বলল, বিড়বিড় করে কি বলছিস? উৎকর্ষ চমকে উঠে অপ্রস্তুত হেসে বলল, তোর সোনার মতো কিছুটা।
উৎসাহ সন্দেহী চোখে উৎকর্ষের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে উৎকর্ষ টপিক বদলানোর জন্য বলল, তোর মিশনের কি খবর? গাজাকে তো ইয়াবা বানিয়ে দিয়েছিস দুজন মিলে। ওর বসের কোনো খোঁজ পেয়েছিস? উৎসাহ দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো কোনো খোঁজ পায়নি। ওদের বসটা খুবই ধুরন্ধর আর চতুর। নিজের সবচেয়ে বিশ্বাসভাজন ডান হাতকেও আসল পরিচয় তো দূর, নিজের চেহারা পর্যন্ত দেখায়নি। তাই খুঁজে বের করা একটু কঠিন। কিন্তু যতই কঠিন হোক না কেন, ওদের আমি গোড়া থেকে ধ্বংস না করে ছাড়ছি না। আমি জানি তুই পারবি, কিন্তু বিপদে পড়লে আমাকে ডাকবি। কারণ তোর কিছু হয়ে গেলেই পরিবার বাঁচতে পারবে না। বিশেষ করে পিচ্ছি ভাবি, মেয়েটা অল্প বয়সে ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করছে। তাই দয়া করে সবসময় নিজের আপডেট আমাকে জানাবি ভাই। এখন বল, আপাতত কোনো সমস্যা হচ্ছে কিনা? একদম টেনশন করিস না, কোনো সমস্যা নেই। আর যেসব সমস্যা আছে ওগুলো আমি একাই সামলে নিতে পারবো। মুখে নেই বললেও বেশ কিছুদিন থেকে উৎসাহকে আননোন নাম্বার থেকে কেউ ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। সেই নাম্বারগুলোর খোঁজ নিয়েও কোনো সুরাহা করতে পারেনি, কারণ হুমকি দেওয়া শেষেই প্রতিটা সিম নষ্ট করে দেওয়া হয়েছিল। উৎসাহকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে উৎকর্ষ বলল, আর ইউ শিওর ভাই? আবার থেকে কিছু লুকোচ্ছিস না তো? না, তোকে এত ভাবতে হবে না। তুই মনোযোগ দিয়ে বিজনেস সামলা। উৎকর্ষ হাই তুলে বলল, বোরিং কাজ। অ্যাডভান্স ছাড়া জীবনটা পানসে লাগে। উৎসাহ হেসে বলল, তুইও চুলবুলের মতো ভুল ছেড়ে জীবনে অ্যাডভেঞ্চার নিয়ে আয়। উৎকর্ষ চকারান্ত উচ্চারণ করে বলল, ওই বালবুলের কথা বলিস না তো, অসহ্য লাগে। যিনি উৎসাহের প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে ব্যাগে ভরে দিল। বাথরুম থেকে গোসল সেরে বেরিয়ে উৎসাহ টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে জিনির দিকে অপলক্ষীন চোখে তাকিয়ে থাকলো। হঠাৎ ওর দিকে চোখ পড়তেই জিনির লজ্জায় রাঙা হয়ে গেল। উৎসাহ টাওয়াল ছুঁড়ে ফেলে জিনির কাছে এসে ওর কোমর জড়িয়ে নিজের নিকটে নিয়ে আসলো। তারপর দু গালে দুটো চুমু খেয়ে ঠোঁটে গভীরভাবে চুম্বন করতে লাগলো। চুম্বন শেষে জিনি উৎসাহের বুকে নিজের মুখ লুকিয়ে ফেলল। তা দেখে উৎসাহ নিঃশব্দ হেসে বলল, এখনো লজ্জা পাচ্ছ বিবেচান? জেনি মুখ তুলে উৎসাহের চোখের দিকে তাকিয়ে বলল, আর একবার ডাকুন এসিপি সাহেব। বিবেচান? আরেকবার বলুন। বিবেচান? জেনি তৃপ্তির হাসি দিয়ে বলল, আরেকটিবার ডাকুন। এই ডাকটা শুনলে আমার কতটা অসাধারণ অসম্ভব সুন্দর অনুভূতি হয় তা আপনি ভাবতেও পারবেন না এসিপি সাহেব। তোমার থেকে এসিপি সাহেব শুনলে আমারও ঠিক একই অনুভূতি হয় বিবেচান। হঠাৎ ড্রেসিং টেবিলের উপর ফুলের তোড়ার দিকে নজর পড়তেই উৎসাহের কতকালের কথা মনে পড়ে গেল। সাথে সাথে ওর চোয়াল শক্ত হয়ে গেল। গম্ভীর গলায় বলল, তাসিনা থেকে ফুল আর চকলেট নিয়েছো কোন সাহসে? তা আবার হাসি মুখে। যিনি অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? কাল তোমার জন্য ফুল চকলেট আইসক্রিম কিনে তাদের বাড়িতে এসে ওই দৃশ্য দেখে মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার। এখন বলো, নিয়েছো কেন? ওই ছেলে তোমাকে কোন অধিকার ওসব দিয়েছিল? যিনি উৎসাহের এমন রূপ দেখে ঘাবড়ে গেল, তাই প্রথম অংশটুকু স্কিপ করে বলল, নতুন ভাবি হিসেবে দিয়েছে। আপনার বউকে সামান্য উপহার দিয়েছে ভাই হিসেবে। উৎসাহের মুখমণ্ডল কিছুটা শীতল হলো। তা দেখে যিনি স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলল, এই দাঁড়ান, আপনি না বললেন আমার জন্য ফুল চকলেট আইসক্রিম এনেছেন? সেগুলো কোথায়? উৎসাহ মাথা চুলকে ইতস্থ করে বলল, তোমার উপর রাগ করে সব ফেলে দিয়েছে। যিনি গর্জন করে বলল, কি? তারপর বুকে দুহাত গুজে চোখ মুখ কুঁচকে গম্ভীর গলায় বলল, যেখান থেকে পারেন ওসব আমাকে এনে দিন, নয়তো আমি আমার বাবার বাড়িতে চলে যাব সারা জীবনের জন্য। উৎসাহ তৎক্ষণাৎ লম্বা লম্বা পা ফেলে দৌড়ে বাড়ির বাইরে চলে গেল, যেখানে কাল রাতে ও সবকিছু ফেলে দিয়েছিল। ভাগ্য ভালো সবকিছু এখন ওখানেই পড়েছিল। সবকিছু নিয়ে উৎসাহ কয়েক মিনিটের মধ্যেই যিনি সামনে উপস্থিত হলো। হতাশ কণ্ঠে বলল, ফুলগুলো একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু চকলেট আইসক্রিম আর ফুচকা ঠিক আছে বিবেচান। যিনি উচ্ছ্বাসিত হয়ে সবকিছু নিয়ে নিল। তারপর ফুলগুলোর উপর পানি ছিটিয়ে দিল আর চকলেট আইসক্রিম খেতে খেতে বলল, অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এসিপি সাহেব। তবে আমি ফুচকা খাই না, উষার ফুচকা পছন্দ, আমার না। উৎসাহ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, এত অল্প উপহারে কেউ এতটা খুশি হতে পারে?
উষা মনের আনন্দে টমেটো সস খেতে খেতে লনের দিকে যাচ্ছে। আজও অনেক খুশি। উৎসাহ আর জিনির সম্পর্কটা নতুন মোড়ে চলে গেছে। এটা উষার কাছে অত্যন্ত শান্তির খবর। ও যখন সবচেয়ে বেশি খুশি হয় তখন টমেটো সস খায়। টমেটো সস ওর সবচেয়ে বেশি পছন্দের, ফুচকার চেয়েও বেশি। তাই তো উৎকর্ষকে টমেটো সস বলে ডাকে। লনের দিকে পা বাড়াতে যাবে এমন সময় মিতা ইয়াসমিনের একটা কথা কানে আসতেই ও থেমে গেল। ভাবি, ফারিহা মেয়েটাকে তোমার কেমন লাগে? উর্মিলা রহমান একটা বিস্কুটে কামড় দিয়ে বললেন, ভালো লাগলো, দেখতে সুন্দরী, ব্যবহার ভালো, শিক্ষিতা। হঠাৎ ফারিয়ার কথা বলছিস কেন ছোট? মিতা ইয়াসমিন অত্যন্ত আগ্রহের সহিত বললেন, উৎকর্ষের সাথে কেমন মানাবে ফারিহাকে? আমার তো দুজনকে একসাথে অনেক সুন্দর লাগে। উর্মিলা রহমান হাতের বিস্কুটটা সশব্দে নিচে রেখে গম্ভীর গলায় বললেন, ছোট, এসব কি বলছিস? আমি তোর থেকে এমনটা আশা করিনি। উষার এমন পরিবর্তনে মিতা ইয়াসমিন ভীত কণ্ঠে বললেন, কেন ভাবি, কি সমস্যা? তুমি তো বললে মেয়েটাকে তোমার পছন্দ। তুই না আমাকে বড় বোন বলিস? হ্যাঁ, তুমি তো আমার বড় বোনই। তাহলে এত সুন্দর একটা চিন্তা তুই আমাকে ছাড়া কিভাবে করতে পারলি? আমার মাথা কেন এটা আসলো না আগে? মিতা ইয়াসমিন যেন হাফ ছেড়ে বাঁচলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, সেটা বলো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকেই তো সর্বপ্রথম বললাম উৎকর্ষের সাথে মেয়েটার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। আমার মনে হয় ফারিয়া আমাদের উৎকর্ষ বাবাকে পছন্দ করে। আর যতদূর উৎকর্ষের বিষয়টা, সেটাও পজিটিভ দেখছি। না হলে দেখ, এত মানুষ থাকতেও ফারিয়াকেই কেন জিনি আর উষাকে পড়ানোর জন্য নিয়ে আসলো? মিতা ইয়াসমিন উচ্ছ্বাসিত হয়ে বললেন, কারণ ও আমাদের সাথে ফারিহাকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিল। উর্মিলা রহমান প্রফুল্ল চিত্তে মিতা ইয়াসমিনের সাথে হাই ফাইভ দিলেন। দুজনে যে প্রচণ্ড খুশি তা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। উর্মিলা রহমান নিজেকে সামলে নিয়ে বললেন, তাহলে ছোট, দ্রুত ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়াটা ব্যবস্থা করতে হবে। মিতা ইয়াসমিন ওনার সাথে তাল মেলালেন। দুজনেই বিয়ে নিয়ে নানা সলা পরামর্শ করতে লাগলো। অন্যদিকে পেছনে উষা ছলছল চোখে মা আর ছোট মায়ের হাসি মুখের দিকে তাকিয়ে আছে। ওর হাত থেকে অনেক আগেই টমেটো সস পড়ে গেছে। পায়ে শক্তি ফিরে পাওয়ার সাথে উষা দৌড়ে নিজের রুমের দিকে ছুটে গেল। দরজা বন্ধ করে ও বিছানায় হেলান দিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল। নিজের ফোনের গোপন ফোল্ডারটাতে ঢুকে উৎকর্ষের ছবি বের করে অবিচল চোখে কিছুক্ষণ সেই স্থির প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকলো। তারপর মুখে কঠোরতা এনে চোখ থেকে বেরিয়ে আসতে চাওয়া নোনা জল মুছে বলল, তোমরা যতই পরিকল্পনা করো না কেন, এ বিয়ে হবে না। তোমাদের ধারণায় ভেজাল রয়েছে। উনি আমাকে ভালোবাসেন, ওই ডাইনিকে না। তোমরা প্রস্তাব রাখার সাথেই উনি নাকচ করে দেবেন। দেখে নিও, আজ থেকে আমিও নিজেকে যোগ্য করে তুলব তোমার বৌমা হওয়ার জন্য। ছোটো মা, নিজেকে এমনভাবে পরিবর্তন করব যে তুমি অন্য মেয়ের কথা ভুলে যাবে। তুমি শুধু চোখের সামনে নিজের পুত্রবধূ হিসেবে আমাকেই দেখতে পাবে। কিছুক্ষণ নীরব থাকার পর উষা আবারও বলতে শুরু করলো, আমি আপনাকে অনেক ভালোবাসি উৎকর্ষ, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনিও আমাকে ভালোবাসেন। আপনি কবে নিজের মনের কথা আমাকে বলবেন টমেটো সস? আমি সব সময় আপনাকে হারানোর ভয় নিয়ে বেঁচে থাকতে পারবো না। যদি জোর জবরদস্তি করে আপনাকে ওই ডাইনির সাথে বিয়ে দিয়ে দেয় তাহলে আমি মরে যাব। জিনি এসে ওর দরজা ধাক্কিয়ে বলল, উষা, এই ভর দুপুরে দরজা বন্ধ করে আছিস কেন? তোর সাথে কিছু পরামর্শ ছিল, দরজা খুলে দে। উষা নিজের মুখমণ্ডল স্বাভাবিক করে দরজা খুলে দিয়ে দুষ্টু হেসে বলল, তো ভাবিজান, কালকের বাসর কেমন কাটলো? যিনি আশেপাশে পর্যবেক্ষণী নজর বুলিয়ে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর উষাকে কয়েকটা ঘুষি মেরে বলল, বেশরম মেয়ে, নিজের বড় ভাইয়ের বাসর সম্পর্কে জানতে চাচ্ছিস? ছি ছি কিসের? আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাসর সম্পর্কে জানতে চাচ্ছি, আর তোর স্বামী আমার দুলা ভাই হয়। দুলা ভাই হওয়ার আগে ওটা তোর ভাইয়া, বেয়াদব মেয়ে। আচ্ছা বাদ দে, যার জন্য আসলাম সেটা শোন। কি? আজ থেকে রান্না বান্না শিখতে চাচ্ছি আমি। ওনাকে নিজের হাতে রান্না খাওয়াতে চাই। উষা নাটকীয়ভাবে বলল, ও মা গো, টুরু লাভ। যিনি ভ্রুকুচকে গম্ভীর গলায় বলল, একদম মজা নিবি না উষা। উষা হাসি থামিয়ে মুখটা কঠিন করে বলল,
আমিও তোকে এটা বলতে চাচ্ছিলাম, শুধু তুই না, আমিও আজ থেকে সাংসারিক কাজকর্মের দিকে মনোযোগ দিব। নিজের কেবিনের জানালায় দাঁড়িয়ে উৎসাহ কয়েকটা কাগজপত্রের মধ্যে কোনো কমন লিঙ্ক আছে কিনা সেসব খুঁজতে ব্যস্ত। এমন সময় রিফাত অনুমতি নিয়ে ওর কক্ষে প্রবেশ করে বলল, স্যার আপনার জন্য একটা পার্সেল এসেছে। উৎসাহের ভ্রু কুঞ্চিত হয়ে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, কোথা থেকে পার্সেলটা এসছে? কোনো নাম ঠিকানা নেই স্যার, ডেলিভারি ম্যান এসে দিয়ে গিয়েছে। উপরে শুধু লেখা আছে ফর এসিবি উৎসাহ ইনায়েত ফারুকি। ঠিক আছে, তুমি যাও। রিফাত চলে গেল। টেবিলের উপরে রাখা লাল পেপারে মোড়ানো পার্সেলটা কিছুক্ষণ উল্টে পাল্টে পর্যবেক্ষণী নজরে তাকিয়ে উৎসাহ সাবধানী হাতে সেটা খুলতে লাগলো। পার্সেলটা খুলতেই একটা কালো গোলাপের তোড়া চোখে পড়ল। ভ্রু কুঁচকে তোড়াটা হাতে নিতেই উৎসাহ মৃদু আর্তনাদ করে উঠল। ওর হাত থেকে ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়ছে। পরিস্থিতি বোঝার জন্য ভালোভাবে তোড়াটার দিকে খেয়াল করতে দেখতে পেল ওখানে খুবই সূক্ষ্মতার সাথে একটা ধারালো ছুরি আটকে দেওয়া হয়েছে। উৎসাহের আর্তনাদ শুনে রিফাত ছুটে আসলো ওর কেবিনে। এসে এমন অবস্থা দেখে ও উত্তেজিত হয়ে বলল,